আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, নেপথ্যে যে কারণ। বাফেলোতে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা। এক মাস আগেও সালমান শাহের মা নীলা চৌধুরীকে হুমকি দেন ডন। রাশিয়ার তেল কেনা স্থগিত করল চীন। এবার ভারতের মতো পাকিস্তানকে পানি দেয়া বন্ধ করল আফগানিস্তান। এবার বিস্তারিত। আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার 24 অক্টোবর সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাইদ কনভেনশন হলে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা 6:30টার দিকে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় চেয়ার ও লাঠি নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে ইউসুফ নামে বংশাল থানা এনসিপির এক কর্মী আহত হন। পরে উপস্থিত নেতারা পরিস্থিতি সামাল দেন এবং আহত ইউসুফকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসার জন্য নেওয়া হয়। খোঁজ নিয়ে জানা যায়, 3 মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেন করেন। বিষয়টি ঢাকা মহানগর উত্তরের শোয়েব নামে এক নেতাকে জানানো হলে তিনি মোহাম্মদপুর থানার রিয়ান নামে এক নেতাকে সহযোগিতার দায়িত্ব দেন। অভিযোগ রয়েছে, রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে 2 লাখ টাকা নেন এবং তাদের আটকে রাখারও চেষ্টা করেন। পরে তারা পালিয়ে আসেন। এরপর থেকে রিয়ানের কাছে টাকা ফেরত চাইতে চেষ্টা করেও ব্যর্থ হন বংশালের নেতারা। সর্বশেষ শুক্রবার কনভেনশন হলে রিয়ানের মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। বাফেলোতে নাগরিক সংবর্ধনা পেলেন ডাক্তার শফিকুর রহমান। যুক্তরাষ্ট্রের বাফেলোতে বাংলাদেশের বিশিষ্ট নাগরিক ডাক্তার শফিকুর রহমানকে দেওয়া হলো এক আন্তরিক নাগরিক সংবর্ধনা। সামাজিক সেবা, শিক্ষাক্ষেত্রে ভূমিকা এবং প্রবাসীদের কল্যাণে তার ধারাবাহিক অবদানের স্বীকৃতি স্বরূপ এই সংবর্ধনার আয়োজন করে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। নিবেদিত প্রাণ একজন আমির হিসেবে তিনি সদা সর্বদা জাগ্রত। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতা, ব্যবসায়ী ও কমিউনিটির ব্যক্তিরা। সবাই তাকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এভাবে এগিয়ে যাওয়ার আহ্বান করেন। ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, যে ভালোবাসা প্রবাসীরা দেখালেন, এটাই তার এগিয়ে চলার শক্তি। অবদান আর মানবিকতার এই স্বীকৃতি হোক বাংলাদেশের প্রতিটি প্রবাসীর স্পৃহা। সালমান শাহের মৃত্যুকে দীর্ঘদিন ধরে আত্মহত্যা বললেও গত সোমবার 29 বছর পরে হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত। সেই মামলায় 11 জনকে আসামি করা হয়েছে এবং তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ। দীর্ঘ এই সময় ধরে ছেলে হত্যার বিচার চাওয়া সালমান শাহের মা নীলা চৌধুরী যেন এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি ন্যায় বিচার পেতে যাচ্ছেন। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে লন্ডন থেকে নীলা চৌধুরী বলেন, এই 29 বছর কিছু মানুষ আমাকে খারাপ বলেছে, আমার ছেলেকে খারাপ বলেছে, আমার জন্য ছেলে মারা গেছে সেটাও শুনতে হয়েছে আমাকে। লালন পালন করে বড় করে আমি নাকি আমার ছেলেকেই মেরে ফেলছি, এটাও আমাকে শুনতে হয়েছে। আমাকে দায়ী করেছে সামিরা, আজিজ, ডনরা। কিন্তু 29 বছর ধরে আমার বিশ্বাস ছিল আইনে একদিন প্রমাণ হবে এটা খুন। আদালত যেভাবে সোমবার ঘটনাটা উপস্থাপন করেছেন, সেখান থেকে আমাকে যেভাবে সান্ত্বনা দেওয়া হয়েছে, সেটা আমাকে মানসিকভাবে শান্তি দিয়েছে। তিনি আরো বলেন, দীর্ঘদিন পরে একটা ভরসার জায়গা তৈরি হলো। মামলার কার্যক্রম এত দ্রুত হয়ে যাবে ভাবিনি, এজন্য শুকরিয়া। অনুভূতি আর কি বলবো, আমার সমস্ত শরীর মন খালি খালি মনে হচ্ছে, ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। ছেলেকে মার্ডার করা হয়েছে, মামলা হচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে অবশেষে ন্যায় বিচার পাবো, এটাই ভালো লাগার কথা। আমার কাছে মনে হয়েছে ন্যায় বিচার পাচ্ছি, প্রত্যাশা আছে বলেই ইনশাআল্লাহ ভবিষ্যতে ন্যায় বিচার পাবো। এতদিন যারা এই কথা বলছে, আমাকে হুমকি দিয়েছে, তাদের বিচার হতেই হবে, যোগ করেন তিনি। এর মধ্যে নীলা চৌধুরী এও জানান, অভিনেতা ডন তাকে হুমকি দিয়েছে। প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই 1 মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে, প্রেস ক্লাবের সামনে যেতে বলেছে। চিন্তা করা যায় যে আমার ছেলের পিছে পিছে ঘুরতো, সাহস পেত না আমাদের সঙ্গে কথা বলার। সেই ডন কত বড় ব্যাকআপ থাকলে আমাকে হুমকি দিতে পারে? কোন আলামত দেখে মনে হয়েছিল খুন? এমন প্রশ্নে নীলা চৌধুরী বলেন, খুনের চিহ্ন আর আত্মহত্যার চিহ্ন আলাদা, সেটা তার শরীরেও ছিল। এটা খুন বোঝাই যাচ্ছিল, প্রমাণও ছিল। সামিরার ঘনিষ্ঠরা পরে তা বলেই দিল কিভাবে খুন করেছে। এটা পরিকল্পিত খুন। সামিরা চিটাগাং থেকে লোক এনেছে, এরাই অন্যদের সঙ্গে মিলে ইমনকে খুন করেছে। ওই বিল্ডিং এর অনেক ফ্ল্যাট ছিল আজিজ মোহাম্মদের ভাড়া করা, সেখানে তার লোকজন থাকতো। 29 বছর ধরে আমি বলে আসছি, আমার ছেলে আত্মহত্যা করেনি, আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে নয়।
বহুল আলোচিত জুলাই সনদ 2026 সালের পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে না। আগামী এবছরের জন্য ছাপা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বইয়ে জুলাই সনদ যুক্ত করার বিষয়ে প্রাথমিক পরিকল্পনা থাকলেও আমলাদের বিরোধিতায় সেটি আর হচ্ছে না। সময় স্বল্পতার কথা বলে বাদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে 2027 সালের পাঠ্য বইয়ে সনদের পূর্ণাঙ্গ বা সংক্ষেপিত অংশ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর আগামী বছরের বইয়ে জুলাই অভ্যুত্থান সংক্রান্ত অধ্যায়ে জুলাই সনদ নিয়ে একটি প্যারাগ্রাফ যুক্ত করা যায় কিনা তা নিয়েও ভাবনা চিন্তা চলছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে পাঠ্যপুস্তক সংক্রান্ত সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় জুলাই সনদ এখনো বাস্তবায়িত না হওয়ায় সেটি 2026 সালের পাঠ্য বইয়ে না রেখে 2027 সালের সংস্করণে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়। সভা সূত্র জানায়, প্রাথমিকভাবে 2026 সালের পাঠ্য বইয়ে সংক্ষিপ্ত আকারে জুলাই সনদের উল্লেখ করার কথা ছিল। তবে জুলাই সনদ এখন বাস্তবায়ন না হওয়ায় এবং তথ্য সংক্ষেপে উপস্থাপনের ঝুঁকির কারণে পরিকল্পনাটি স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষা বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির একজন সদস্য নাম ও পদবি প্রকাশ না করার শর্তে বলেন, পাঠ্য বইয়ের চূড়ান্ত কাজ প্রায় শেষ পর্যায়ে, এখন কেবল মুদ্রণের প্রস্তুতি চলছে। এই অবস্থায় নতুন করে অনুচ্ছেদ সংযোজনের মতো জনবল বা সময় নেই। শুধুমাত্র লেখা যুক্ত করলেই হবে না, সেটি সম্পাদনা, সংশোধন ও অনুমোদনের একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তিনি আরো বলেন, জুলাই সনদ স্বাক্ষরিত হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি, তাই এটি এখনই পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা ঠিক হবে না। শুরুতে 2-1 লাইন যোগ করার কথা থাকলেও এত সংক্ষিপ্তভাবে উপস্থাপন করলে ভুল তথ্য প্রকাশের আশঙ্কা থাকে। আমরা বরং একটি পূর্ণাঙ্গ অনুচ্ছেদ হিসেবে বিষয়টি অন্তর্ভুক্ত করতে চাই, যা 2027 সালের সংস্করণে যুক্ত করা সম্ভব হতে পারে। তবে নাম প্রকাশ না করার শর্তে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির এক সদস্য বলেন, সব জায়গায় আমলাদের বিরোধিতায় সরকারের অনেক ভালো উদ্যোগ আলোর মুখ দেখতে পারছে না। তার মতে, যেখানে জুলাই ঘোষণা হয়েছে, ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেছে, সেখানে পাঠ্য বইয়ে দিতে সমস্যা কোথায়? বাস্তবায়নের সাথে পাঠ্যপুস্তকে সন্নিবেশনের কোনো সম্পর্ক নেই। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার 2 বৃহত্তম তেল উৎপাদনকারী কোম্পানি রোসনেফট ও লুকোয়েলের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর চীনের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো মস্কো থেকে অপরিশোধিত তেল কেনা স্থগিত করে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। একাধিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকির কারণে পেট্রোচায়না, সিনোপেক, সিএনওসি এবং ঝেনহুয়া অয়েল সাময়িকভাবে লেনদেন স্থগিত করেছে। এদিকে রাশিয়া থেকে সমুদ্রপথে সবচেয়ে বেশি তেল আমদানি করা দেশ ভারতও একই পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে। বলা হয়, সমুদ্রপথে রাশিয়ার তেলের 2টি বৃহত্তম ক্রেতা চীন ও ভারতের স্থগিতাদেশ মস্কোর তেলের রাজস্বের উপর চাপ সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি আমদানিকারকরা বিকল্প সরবরাহের সন্ধান করার সাথে সাথে বিশ্বব্যাপী দাম বাড়বে বলেও ধারণা করা হচ্ছে। চীন প্রতিদিন রাশিয়া থেকে সমুদ্রপথে প্রায় 1.4 মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে, যার বড় অংশই কিনে থাকে বেসরকারি ছোট রিফাইনারি প্রতিষ্ঠান, যাদের টিপড রিফাইনারি বলা হয়। ভার্টেক্সা অ্যানালিটিক্স জানিয়েছে, 2025 সালে প্রথম 9 মাসে চীনের রাষ্ট্রীয় কোম্পানিগুলো রুশ তেল কেনার পরিমাণ ছিল দৈনিক 2.5 লাখ ব্যারেলের নিচে। তবে এনার্জি অ্যাসপেক্টস এই পরিমাণ 5 লাখ ব্যারেল প্রতিদিন বলে উল্লেখ করেছে। গত বুধবার রাশিয়ার বৃহৎ 2টি জ্বালানি তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। আফগানিস্তান থেকে পাকিস্তানমুখী নদীতে বাঁধ তৈরি ও পানি প্রবাহ সীমিত করার পরিকল্পনা করেছে তালেবান সরকার। দেশটির সর্বোচ্চ নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখুনজাদা পাকিস্তানমুখী কুনার নদীর উপর যত দ্রুত সম্ভব একটি বাঁধ নির্মাণের নির্দেশ দিয়েছেন। সম্প্রতি আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় 2 দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে নতুন এই বাঁধ নির্মাণ পরিকল্পনা আবারও 2 দেশের সম্পর্কে উত্তেজনা বাড়াতে পারে। আফগানিস্তানের পানি ও জ্বালানি মন্ত্রী মোল্লা আব্দুল লতিফ মনসুর বলেছেন, সর্বোচ্চ নেতা আখুনজাদা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন কুনার নদীর উপর বাঁধ নির্মাণ শুরু করতে এবং দেশীয় কোম্পানিগুলোর সঙ্গে দ্রুত চুক্তি স্বাক্ষর করতে। তিনি আরো বলেন, আফগানদের নিজেদের পানি ব্যবস্থাপনার অধিকার রয়েছে। এই প্রকল্প বিদেশি নয়, বরং দেশীয় সংস্থাগুলোর দ্বারাই বাস্তবায়িত হবে। 480 কিলোমিটার দীর্ঘ কুনার নদীটি আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলের হিন্দুকুশ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে নাঙ্গারহার প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় প্রবেশ করেছে। সেখানে এটি জালালাবাদের কাছে কাবুল নদীর সঙ্গে মিলিত হয়।
পাকিস্তানের কুনার নদীকে চিত্রাল নদী নামে ডাকা হয়। কাবুল নদী, যার সঙ্গে কুনার মিলিত হয়, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সবচেয়ে বৃহৎ আন্তঃসীমান্ত নদী। এটি পাকিস্তানের অ্যাটক এলাকায় গিয়ে সিন্ধু নদে মিলিত হয়, যা দেশটির বিশেষ করে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সেচ ও পানি সরবরাহ ব্যবস্থার প্রধান উৎস। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, কুনার নদীর পানি প্রবাহ কমে গেলে সিন্ধু নদীর প্রবাহেও তীব্র প্রভাব পড়তে পারে, যা পাকিস্তানের কৃষি, বিদ্যুৎ ও জীবনধারায় গুরুতর সংকট সৃষ্টি করবে। চলতি বছরের এপ্রিল মাসে কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয়। ভারতে হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং পরে সিন্ধু পানি চুক্তির অধীনে চলমান কার্যক্রম বন্ধ করে দেয়। পাল্টাপাল্টি অভিযোগের পর মে মাসে দুই দেশ তীব্র সামরিক সংঘাতে জড়ায়। 1960 সালের সেপ্টেম্বরে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয় সিন্ধু পানি চুক্তি। এই চুক্তি অনুযায়ী ভারত সতলজ, বিয়াস ও রাভি নদীর উপর পূর্ণ অধিকার পায়, অন্যদিকে পাকিস্তান পায় ইন্দুস, ঝিলম ও চেনাব নদীর পানি ব্যবহারের অধিকার। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। অবিশ্বাস্য হলেও সত্য, ইউটিউব ভিডিও দেখে যুদ্ধ বিমান তৈরি করেছে বলে দাবি করেছে এক কলেজ শিক্ষার্থী। দেশ জুড়ে এই ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনা চলছে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চলে। স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী কয়েক মাস ধরে ইউটিউবে টিউটোরিয়াল দেখে নিজের হাতে তৈরি করেছে MiG-29 যুদ্ধবিমান সদৃশ একটি মডেল। শিক্ষার্থীর দাবি, ওড়ার সক্ষমতা রয়েছে তার বানানো বিমানটির। বন্ধু ও প্রতিবেশীদের সামনে পরীক্ষামূলকভাবে উড়িয়েও দেখায় সে, আর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় দ্রুতই। কলেজ কর্তৃপক্ষ জানায়, ছাত্রটির এই সাফল্যে তারা যেমন গর্বিত, তেমনি তার প্রতিভা যেন সঠিক পথে বিকশিত হয় সে বিষয়ে নজর রাখছেন তারা। ইতোমধ্যেই তার তৈরি মডেলটি দেখতে মানুষের ভিড় লেগে গেছে তার বাড়িতে। স্থানীয়রা বলছেন, ছেলেটির প্রযুক্তির প্রতি আগ্রহ ছেলেবেলা থেকেই। পরিবারের পক্ষ থেকেও তাকে সবসময় সহযোগিতা করা হয়েছে। এদিকে শিক্ষার্থী জানায়, ভবিষ্যতে আরো বড় স্বপ্ন তার। দেশের জন্য আসল যুদ্ধবিমান তৈরির আশা তার অনেক দিনের। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে উঠেছে আলোচনার ঝড়। সুযোগ পেলে বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারে বাংলাদেশের প্রতিভাবান তরুণরাও। এবার খেলার খবর। চুক্তি নবায়ন নিশ্চিত ছিল, তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুঞ্জনে সয়লাভ ছিল। সব দূর হয়ে গেছে গত রাতে। লিওনেল মেসি থাকছেন ইন্টার মায়ামিতে। আরো 3 বছর গোলাপি জার্সি গায়ে দেখা যাবে তাকে। 2028 সাল পর্যন্ত ইন্টার মায়ামিতেই থাকবেন মেসি। যুক্তরাষ্ট্রের ক্লাবটির সাথে হয়ে গেছে আনুষ্ঠানিক চুক্তি। নির্মাণাধীন স্টেডিয়াম ফ্রিডম পার্কে বসে মেসির চুক্তি সইয়ের একটি ছবি প্রকাশ করে তথ্যটি নিশ্চিত করে মায়ামি। 2023 সালের জুলাইয়ে মায়ামিতে যোগ দেন মেসি। তার 2.5 বছরের সেই চুক্তি শেষ হতো এই বছর। তার আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে মেসির সাথে চুক্তি নবায়নের কথা জানায় মেজর লিগ সরকারের ক্লাবটি। মায়ামিতে যোগ দেওয়ার পর দলটিকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন মেসি। বড় ভূমিকা রাখেন তিনি লিগস কাপ জয়ে, যা ক্লাবটির প্রথম বড় ট্রফি। গত মৌসুমে সাপোর্টার্স শিল্ডও জিতে নেয় মায়ামি। এই বছরও লিগস কাপের শিরোপার কাছাকাছি গিয়ে হেরে যায় ফাইনালে। তবে মৌসুম জুড়ে দারুণ ছন্দে ছিলেন মেসি। 28 ম্যাচে সর্বোচ্চ 29 গোল নিয়ে MLS এর নিয়মিত মৌসুম শেষ করেছেন তিনি। এছাড়া 19টি গোলে সহায়তা করে অ্যাসিস্টের তালিকাতেও লিগের সবার উপরে মেসি। গোল ও অ্যাসিস্টের এই যুগলবন্দিতে মৌসুমের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার উঠতে যাচ্ছে তার ঝুলিতে। এবার ক্লাবটির সাথে নতুন করে আরো 2 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মেসি। যদিও তার নতুন চুক্তিতে বেতন কতটুকু বেড়েছে তা নিশ্চিত করেনি কেউ, তবে মায়ামির সাথে চুক্তি বাড়িয়ে বেশ খুশি মেসি। তিনি বলেন, এখানে থাকতে পেরে সত্যি আমি খুশি। যখন আমি এখানে শুরু করেছিলাম, আমি স্পষ্ট ভাষায় বলেছি, এই স্টেডিয়ামে খেলা এটা আমার জন্য স্বপ্নের মতো। এখনো বলবো, অনুভূতিটা ঠিক আগের মতোই আছে। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।